গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইন্ট্রোডাকশন টু সায়েন্স অফ বায়োলজি এই চ্যাপ্টারের দ্য গ্রেটেস্ট কন্ট্রিবিউটরস টু বায়োলজি যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটার আজকে লাস্ট ক্লাস অর্থাৎ থার্ড ক্লাস। এবং এই ক্লাসে আমরা লাইফ সম্পর্কে আলোচনা করব এবং অর্গানাইজেশন অফ লিভিং ম্যাটার্স এই অর্গানাইজেশন অফ লিভিং ম্যাটার্সের পার্ট 1 নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা কি পড়ছি? আমরা আলেকজান্ডার ফ্লেমিং, জেমস ওয়াটসন অ্যান্ড ফ্রান্সিস ক্রিক এই তিনটা বিজ্ঞানী সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা লাইফের ডেফিনিশন, লাইফের প্রপার্টিস নিয়ে আলোচনা করব এবং আমরা লিভিং ম্যাটারের অর্গানাইজেশন নিয়ে আলোচনা করব। তো শুরু করি। আলেকজান্ডার ফ্লেমিং এই বিজ্ঞানীর জীবদ্দশা ছিল 1881 থেকে 1955 পর্যন্ত তার লাইফ স্প্যান ছিল। আলেকজান্ডার ফ্লেমিং ওয়াজ আ মাইক্রোবায়োলজিস্ট, তিনি একজন অণুজীববিদ ছিলেন। হ্যাঁ, অণুজীব নিয়ে তার গবেষণা ছিল। He observed in 1918 that some bacterial growth stops in a culture media where penicillium is grown. এই অবজারভেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অবজারভেশন ছিল। তিনি কি অবজার্ভ করলেন? যে তিনি দেখলেন যে একটা কালচার মিডিয়া যেখানে পেনিসিলিয়াম নামক একটা ছত্রাক গ্রো করেছে। পেনিসিলিয়াম কিন্তু আসলে একটা ছত্রাক। হ্যাঁ, এই পেনিসিলিয়াম গ্রো করেছে। সেই পেনিসিলিয়ামের কারণে ওই কালচার মিডিয়াতে কোনো ব্যাকটেরিয়া আর গ্রো করছে না, ব্যাকটেরিয়ার গ্রোথ স্টপ হয়ে গেছে। তো তিনি কিন্তু বুঝতে পারলেন, তিনি এটার রিজনটা বের করার চেষ্টা করলেন। হি ট্রাইস টু ফাইন্ড আউট দ্য রিজন বিহাইন্ড ইট। From his quest and research, he subsequently discovered the drug penicillin that has saved millions of lives. তো এই কারণে তার ডিসকাভারিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ডিসকাভারি ছিল। তিনি যখন দেখলেন যে কালচার মিডিয়াতে পেনিসিলিয়ামের কারণে কোনো ব্যাকটেরিয়া গ্রো করছে না, তখন তিনি কিন্তু রিসার্চের মাধ্যমে, ফার্দার কোয়েস্টের মাধ্যমে তিনি ডিসকাভার করলেন পেনিসিলিন ড্রাগ তিনি ডিসকাভার করলেন এবং তার এই ড্রাগটা কিন্তু ওই যে বিশ্বযুদ্ধের সময় মিলিয়ন্স অফ লাইফ সেভ করেছিল। He won Nobel Prize along with two other winners in the year 1945. The Second World War এ তিনি তার এই পেনিসিলিন ড্রাগের কারণে অনেক মিলিয়ন মানুষের জীবন বেঁচেছিল, যারা মিলিয়ন সৈনিকের জীবন বেঁচে গিয়েছিল। তো এই কারণে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল 1945 সালে। আচ্ছা, এরপর আমরা আসি জেমস ওয়াটসন অ্যান্ড ফ্রান্সিস ক্রিকের কাছে। ফ্রান্সিস ক্রিক অ্যান্ড জেমস ওয়াটসন shot to fame in 1962 for their discovery of the structure of DNA, winning the medical Nobel Prize in the process. ফ্রান্সিস ক্রিক আর জেমস ওয়াটসন তারা 1962 সালে ডিএনএর স্ট্রাকচারের ডিসকাভারি করেছিলেন। ডিএনএ স্ট্রাকচার তারা আবিষ্কার করেন। আবিষ্কার করার পরে তারা তাদের এটা নিয়ে একটা খুবই ফেমাস হয়ে যায় তারা, এবং ইভেনচুয়ালি তারা তাদের এই ডিসকাভারির জন্য তারা নোবেল প্রাইজও পেয়েছিলেন মেডিকেল সেক্টরে। আচ্ছা, their model of DNA double helix explains how DNA replicates and how hereditary info is coded and passed on. হ্যাঁ, তাদের এই মডেল ডিসকাভারির মাধ্যমে তারা এক্সপ্লেন করতে পেরেছিলেন যে ডিএনএ কিভাবে রেপ্লিকেট হয় এবং হেরিডিটারি ইনফো এটা গিয়ে কিভাবে কোডেড থাকে এবং কিভাবে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে চলে যায়। হেরিডিটারি ইনফো মানে বংশানুক্রমে যেই ইনফরমেশনগুলো কোডেড থাকে ডিএনএর মধ্যে। আচ্ছা, দ্য ডিসকভারি অফ স্ট্রাকচার হ্যাজ লেড টু এ মাচ মোর ডেভেলপড আন্ডারস্ট্যান্ডিং অফ ফাংশন used in disease diagnosis and treatment, forensic etc. তাহলে তার ডিসকাভারি, এই যে ডিএনএ স্ট্রাকচার যে ডিসকাভারি, এই ডিসকাভারি কিন্তু আরো সামনে আরো ডেভেলপড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফাংশন ইউজড ইন ডিজিজ ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, ফরেন্সিক এটসেট্রা, এইসব জায়গায় আরো ভালো আন্ডারস্ট্যান্ডিং এর দরজা খুলে দেয়। ওকে, আচ্ছা, ডেফিনিশন অফ লাইফ। Life is the condition that distinguishes animals and plants from inorganic matter, including the capacity for growth, reproduction, functional activity, and continual change preceding death. তাহলে লাইফ কি জিনিস? লাইফের ডেফিনিশনটা কি? লাইফ ইজ দ্য কন্ডিশন দ্যাট ডিস্টিংগুইশেস অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস ফ্রম ইনঅর্গানিক ম্যাটার। তাহলে ইনঅর্গানিক ম্যাটার, অর্গানিক ইনঅর্গানিক দুই রকমের ম্যাটার আছে। একটা ইনঅর্গানিক ম্যাটার, অজৈব ম্যাটার থেকে
অ্যানিমেলস এবং প্ল্যান্টসকে ডিস্টিংগুইশ করতে পারে, এটা হচ্ছে গিয়ে লাইফ। Life is the condition that distinguishes animals and plants from inorganic matter, including the capacity for growth, reproduction, functional activity, and continual change preceding death. তাহলে লাইফ হচ্ছে গিয়ে ইনঅর্গানিক ম্যাটার থেকে অ্যানিমেল এবং প্ল্যান্টকে আলাদা করছে, এবং সেই আলাদা হয়ে করা অ্যানিমেল এবং প্ল্যান্টের কিন্তু কিছু ক্যাপাসিটিও আছে। তাদের গ্রোথের ক্যাপাসিটি রয়েছে, তাদের রিপ্রোডাকশনের ক্যাপাসিটি রয়েছে, তাদের বিভিন্ন ফাংশনাল অ্যাক্টিভিটি রয়েছে, তাদের কন্টিনিউয়াল চেঞ্জ রয়েছে, এবং তারা ইভেনচুয়ালি ডেথের দিকে প্রিসিড করে এবং ডেথকে অ্যাকসেপ্ট করে নেয়। এই হচ্ছে লাইফ। লাইফ এন্ড হয় ডেথে গিয়ে। আচ্ছা, ভেরিয়াস ফর্মস অফ লাইফ এক্সিস্ট সাচ অ্যাজ প্ল্যান্টস, অ্যানিমেলস, ফানজাই, প্রোটিস্টা, আর্কি অ্যান্ড ব্যাকটেরিয়া। প্ল্যান্টস অ্যানিমেলস মানে জানি আমরা উদ্ভিদ, পশু বা জীব, প্রাণী। অ্যানিমেলস বলতে প্রাণী বোঝানো হচ্ছে, আর ফানজাই ছত্রাক, প্রোটিস্ট হচ্ছে গিয়ে ওই যে এককোষী যারা ব্যাকটেরিয়া টাইপের আছে তারা। প্রোটিস্টের মধ্যে আমরা আর্কি পাচ্ছি, ব্যাকটেরিয়া পাচ্ছি। আর্কিয়ারা হচ্ছে গিয়ে একদম আদি প্রকৃতির ব্যাকটেরিয়া যারা, তাদেরকে আর্কিয়া বলা হয়। আর ব্যাকটেরিয়া আছে। আচ্ছা, প্রপার্টিস অফ লাইফে চলে আসি আমরা। এ ক্যাপাসিটি ফর ইভলিউশন, a capacity for self-replication, a capacity for growth and differentiation via a genetic program. তাহলে লাইফের প্রপার্টিস কি কি? লাইফের প্রপার্টিস হচ্ছে গিয়ে ইভলিউশনের একটা ক্যাপাসিটি। লাইফের হচ্ছে ক্যাপাসিটি রয়েছে ইভলিউশন করতে, লাইফ ইভলিউশন করতে পারে, লাইফ সেলফ রেপ্লিকেশন করতে পারে, মানে নিজে নিজেই ডাবল হইতে পারে, এই ক্যাপাসিটি লাইফের রয়েছে। তারপর হচ্ছে লাইফের ক্যাপাসিটি রয়েছে গ্রো করার, ডিফারেন্সিয়েশনের, হ্যাঁ, জেনেটিক প্রোগ্রামের মাধ্যমে একটা লাইফের থেকে, মানে একটা অর্গানিজম থেকে ডিফারেন্ট হইতে পারে জেনেটিক প্রোগ্রামের মাধ্যমে। এই ডিফারেন্সিয়েশনেরও কিন্তু ক্যাপাসিটি রয়েছে। ক্যাপাসিটি ফর সেলফ রেগুলেশন, টু কিপ দ্য কমপ্লেক্স সিস্টেম ইন আ স্টেডি স্টেট, হোমিওস্টেসিস, ক্যাপাসিটি থ্রু পারসেপশন অ্যান্ড সেন্স অর্গানস for response to stimuli from the environment, a capacity for change at the level of phenotype and of genotype. তাহলে লাইফে আরো কি প্রপার্টিস দেখছি আমরা? ক্যাপাসিটি ফর সেলফ রেগুলেশন, নিজেই নিজেকে রেগুলেট করতে পারে, আবার কমপ্লেক্স সিস্টেমকে একটা স্টেডি স্টেটে রাখতে পারে, যেমন হোমিওস্টেসিসের মাধ্যমে। হ্যাঁ, একটা স্টেডি স্টেটে আমাদের বডির সব কম্পোনেন্টকে রাখতে পারে। এটা হচ্ছে লাইফের একটা প্রপার্টি। লাইফের আবার হচ্ছে গিয়ে ক্যাপাসিটি রয়েছে ফর রেসপন্স টু স্টিমুলাই ফ্রম দি এনভায়রনমেন্ট, এ ক্যাপাসিটি থ্রু পারসেপশন অ্যান্ড সেন্স অর্গানস ফর রেসপন্স টু স্টিমুলাই ফ্রম দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে, তাহলে লাইফের হচ্ছে ক্যাপাসিটি রয়েছে এনভায়রনমেন্ট থেকে স্টিমুলি গ্রহণ করবে, স্টিমুলি গ্রহণ করে সেই অনুযায়ী সে রেসপন্স দিবে। স্টিমুলি মানে আমাদের এনভায়রনমেন্ট থেকে বিভিন্ন হচ্ছে উদ্দীপনা আসতে পারে, সেই উদ্দীপনা অনুযায়ী সে রেসপন্স করতে পারে। হ্যাঁ, আমাদের সেন্স অর্গানগুলো রেসপন্স করবে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে প্রপার্টিস অফ লাইফ। আরও প্রপার্টিস আছে হচ্ছে ক্যাপাসিটি ফর চেঞ্জ অ্যাট দ্য লেভেল অফ ফিনোটাইপ অ্যান্ড জিনোটাইপ। ফিনোটাইপ মানে হচ্ছে বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাচ্ছে, দেখা যাচ্ছে, ওগুলোকে ফিনোটাইপ বলে। আর জিনোটাইপ হচ্ছে জেনেটিক কোডের মধ্যে যদি কোনো চেঞ্জ আসে সেটাকে বলা হচ্ছে জেনোটাইপ। জেনোটাইপের ফলে এখানে কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে জেনোটাইপ যখন হয় তখনই কিন্তু কোন একটা অর্গানিজমের ফিনোটাইপ দেখা দেয়। জেনোটাইপ ছাড়া ফিনোটাইপ কখনো দেখা দিবে না। আচ্ছা, অর্গানাইজেশন অফ লিভিং ম্যাটার। Cells are made up of complex assemblies of skeletal proteins that facilitate force transmission from the molecular to cellular scale to regulate cell shape and force generation. তাহলে সেলস হচ্ছে গিয়ে কমপ্লেক্স অ্যাসেম্বলিজ অফ সাইটোস্কেলেটাল প্রোটিনস। সাইটোস্কেলেটাল প্রোটিনের একটা কমপ্লেক্স অ্যাসেম্বলি হচ্ছে সেল। এই কমপ্লেক্স অ্যাসেম্বলি দিয়ে সেল হচ্ছে তৈরি। তাহলে সাইটোস্কেলেটাল প্রোটিন, বিভিন্ন প্রোটিন যেগুলো হচ্ছে স্কেলেটন হিসেবে কাজ করবে, কোষের স্কেলেটন হিসেবে কাজ করবে, এবং তারা মিলে একটা কমপ্লেক্স অ্যাসেম্বলি তৈরি করবে। এই অ্যাসেম্বলিরা তারা হচ্ছে গিয়ে কি করবে? ফ্যাসিলিটেট করবে ফোর্স ট্রান্সমিশন ফ্রম দ্য মলিকিউলার টু সেলুলার স্কেল টু রেগুলেট সেল শেপ অ্যান্ড ফোর্স জেনারেশন। দেখো, প্রতিটা সেলের একটা নির্দিষ্ট শেপ রয়েছে। এই সেলকে একটা শেপের মধ্যে রেগুলেট করার জন্য তার অবশ্যই সাইটোস্কেলেটাল প্রোটিনের প্রয়োজন রয়েছে। এই প্রোটিনটা
কি করে, এই প্রোটিনটা হচ্ছে সেলের শেপকে রেগুলেট করে, শেপকে বজায় রাখে, একটা নির্দিষ্ট শেপে সেলকে ধরে রাখে। তারপর হচ্ছে তারা কি করে, ফ্যাসিলিটেট করে ফোর্স ট্রান্সমিশন ফ্রম মলিকিউলার টু সেলুলার স্কেল। তাহলে ফোর্সকে এক জায়গা থেকে আরেক জায়গায় ফোর্স ট্রান্সমিশন করতেও এই প্রোটিনগুলো হেল্প করে। আবার ফোর্স জেনারেশন করতেও তারা নিজেরাও ফোর্স তৈরি করতে পারে, জেনারেশন করতে পারে। The living matter formed by the skeleton facilitates versatile and robust behaviors of cells, including their migration, adhesion, division, and morphology that ultimately determine tissue architecture and mechanisms. The living matter formed by the cytoskeleton facilitates versatile and robust behaviors of cells. সেলসের রবাস্ট এবং ভার্সেটাইল বিহেভিয়ারকে ফ্যাসিলিটেট করে সাইটোস্কেলেটন। এবং সেখানে কি কি জিনিস আছে, এই বিহেভিয়ারগুলোর মধ্যে কি কি ইনক্লুডেড রয়েছে, মাইগ্রেশন, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, অ্যাডহেশন, কোনো কিছুর সাথে লেগে থাকা, অ্যাডহেশন, ডিভিশন, ভাগ হয়ে যাওয়া, মরফোলজি, বাহ্যিক তার আকার আকৃতি কেমন সেটা, দ্যাট আলটিমেটলি ডিটারমাইন টিস্যু আর্কিটেকচার অ্যান্ড মেকানিক্স। টিস্যু আর্কিটেকচার আর মেকানিক্সকে ডিটারমাইন করে আলটিমেটলি। Elucidating the underlying physical principles of such living matter provides great opportunities in both biology and physics. বায়োলজি এবং ফিজিক্স দুই জায়গাতেই একটা বড় অপরচুনিটি ক্রিয়েট হয় যখন এই ফিজিক্যাল প্রিন্সিপলস অফ সাচ লিভিং ম্যাটার, এই লিভিং ম্যাটারগুলোর ফিজিক্যাল প্রিন্সিপলগুলো যখন হচ্ছে আমরা তুলে ধরি। আচ্ছা, for physicists, the cytoskeleton provides an exceptional toolbox to study materials far from equilibrium. তাহলে কিছু কিছু ফিজিসিস্ট তারা হচ্ছে সাইটোস্কেলেটনকে প্রোভাইড করে এক্সেপশনাল টুল বক্স হিসেবে চিন্তা করে টু স্টাডি ম্যাটেরিয়ালস ফার ফ্রম ইকুইলিব্রিয়াম থেকে অনেক দূরে থাকা কিছু যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে সেগুলোকে স্টাডি করার জন্য ফিজিসিস্টরা সাইটোস্কেলেটনকে ব্যবহার করে, তাদেরকে এক্সেপশনাল টুল বক্স হিসেবে ইউজ করে। For biologists, these studies will provide new understanding of how molecular scale processes determine cell morphological changes. তাহলে বায়োলজিস্টদের ক্ষেত্রে এই স্টাডিগুলো তাদেরকে হচ্ছে গিয়ে নতুন ভাবে আন্ডারস্ট্যান্ডিং করাবে তাদের মলিকুলার স্কেল থেকে সেল মরফোলজিক্যাল চেঞ্জেস। মলিকুলার স্কেলে কিভাবে সেল মরফোলজিক্যালের চেঞ্জেসের প্রসেসগুলো ডিটারমাইন্ড হয়, সেলের যে মরফোলজিক্যালের চেঞ্জেস হয় এইটা যে প্রসেসের মাধ্যমে হয় ওটা কিন্তু মলিকিউলার লেভেলে হয়। হ্যাঁ, এটা কিভাবে হচ্ছে এটা কিন্তু স্টাডি করা যাবে। আচ্ছা, তো এই যে আমরা আজকের ক্লাসে হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং আর জেমস ওয়াটসন অ্যান্ড ফ্রান্সিস ক্রিক এই তিনজন বিজ্ঞানী সম্পর্কে জানলাম। আলেকজান্ডার ফ্লেমিং তিনি পেনিসিলিনের আবিষ্কারক, জেমস ওয়াটসন অ্যান্ড ফ্রান্সিস ক্রিক তারা হচ্ছে গিয়ে ডিএনএ স্ট্রাকচারের আবিষ্কারক। হ্যাঁ, এইভাবে তারা হচ্ছে গিয়ে আমাদের বায়োলজির সায়েন্সে অনেক বড় ভূমিকা রেখেছেন। তারা উভয়ে কিন্তু তিনজনই নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপর আমরা হচ্ছে লাইফের ডেফিনিশন পড়েছি। লাইফের ডেফিনিশনে হচ্ছে কি অনেকগুলো পয়েন্ট আমরা মার্ক করেছিলাম, লাইফের প্রপার্টিসগুলো আমরা জেনেছি। এরপর আমরা লাস্ট টপিক যেটা জেনেছি যে অর্গানাইজেশন অফ লিভিং ম্যাটার্স। লিভিং ম্যাটারের অর্গানাইজেশনের জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি হচ্ছে গিয়ে ক্লাস আজকে আমাদের ছিল এটা। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই অর্গানাইজেশন অফ লিভিং ম্যাটারটা বিস্তারিত আলোচনা করব। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ক্লাসটা তোমাদের ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দিবে। আর তোমাদের যদি এই ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে। আর তোমাদের এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সাথে গুরুকুলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।